জঙ্গিরা মারা যায় তাদের কেন কবর দেওয়া হয় একটু বলতে পারেন? না তো জ্বালিয়ে দিলে পুড়িয়ে দিলে হয়ে যায় বা জলে ভাসিয়ে দিলে হয়ে যায়, মারা যাবার পর তাদের ধর্ম বেরোয়। গেরুয়াধারীদের মধ্যে সন্ত্রাসবাদীরা লুকিয়ে আছে, গেরুয়াধারীরা জেহাদি, এবং এই একটা ন্যারেটিভ সেদিন তারা নিয়ে আসতে চেয়েছিল সমাজের বুকে। একসাথে 20টা সাধু দেখতে পেলে মানুষ কি ভীত সন্ত্রস্ত হয়? গেরুয়া কাপড় পরা লোকেরা যুগে যুগে ইতিহাসে নিদর্শন আছে, বিভিন্ন দেব যখন বিশ্বজয়ে বেরিয়েছে তারা সেখান থেকে রাজার তকমা, গুরুর তকমা নিয়ে ফিরেছে। কোনো একটি বিশেষ কল যদি কেউ প্লেনে করে, কোনো জায়গায় শহরে করে, সেই কলটা দিয়ে লোকে ফাটে কেন? উত্তর আছে নেই। জয় শ্রীরাম নাম দিলে তো কেউ মনে করে না যে ফাটবে, কাটারি নিয়ে দৌড়বে, তরোয়াল নিয়ে করবে, বন্দুক চালাবে, এরকম তো হয় না। একটা বিশেষ কলে কেন লোকে গাড়ি নিয়ে সাধারণ মানুষের উপর চড়িয়ে দেয়? হিন্দুদের ভয় দেখানো, হিন্দুদের দমিয়ে রাখা, দাবিয়ে রাখা। কংগ্রেস সরকার তার দীর্ঘ শাসনে কি করেছে হিন্দুদের জন্য? হিন্দুদের কাছ থেকে সব অধিকার কেড়ে নিয়েছে। হিন্দুরা কখনো জঙ্গি হয় না, হিন্দুরা কখনো সন্ত্রাসবাদী হয় না। হাঁসখালিতে যে মেয়েটি, সে বাঙালি নয়, তার জন্য চোখের জল পড়ে না? তখন ছোট্ট ঘটনা, এই যে আরজি করে ঘটনাটা ঘটলো, সে কি বাঙালি নয়? সে কি হিন্দু নয়? যার পিতৃ পরিচয় সুনির্দিষ্ট নয়, যার পিতা মুসলমান, তার বংশটা ব্রাহ্মণ হয়ে যায়। জঙ্গিদের কোনো ধর্ম হয় না, এই কথাটা ঠিকই, কিন্তু দীর্ঘ 17 বছর ধরে সাধ্বী প্রজ্ঞার সাথে যে ঘটনা আমরা দেখেছি, এবং যে ঘটনার পর বিভিন্নভাবে আন্দোলন, এনআইএর মুম্বাইয়ের যে আদালত, সেই আদালত তাকে বেকসুর খালাস করেছে। মালেগাঁওয়ে যে বোম ব্লাস্ট হয়েছিল, সেই বোম ব্লাস্টে তার যে কোনো হাত নেই রীতিমতো তা প্রমাণ করে দিয়েছেন। কিন্তু তাকে যখন 17 বছর ধরে বিভিন্নভাবে মানসিকভাবে অত্যাচার করা হয়েছিল, তখন কোথাও গিয়ে কংগ্রেসের যারা নেতৃত্ব ছিলেন তারা উঠে পড়ে লেগেছিলেন যে গেরুয়া বস্ত্র যারা পরেন তাদের মধ্যেও জঙ্গি রয়েছে, এই তকমাটি সত্য করার জন্য। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সকলেই আমাদের কাছে পরিচিত, ইনি বলরাম দাদা বলেন কেউ, বলরাম স্বামীজি বলেন এনাকে কেউ। আপনার কাছে সরাসরি একটা প্রশ্ন রাখতে চাইছি। সাধ্বী প্রজ্ঞার যে ব্যাপার আমরা দেখেছি, তাকে 17 বছর ধরে যে তাকে অত্যাচার করা হয়েছে মানসিকভাবে, শারীরিকভাবে, কোথাও গিয়ে শরদ পাওয়ার থেকে রাহুল গান্ধী তারা প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে এই যে গেরুয়া বস্ত্র আপনি পরে রয়েছেন, গেরুয়া বস্ত্র যারা পরে তাদের মধ্যেও জঙ্গি রয়েছে। আপনি এই বিষয়টি কিভাবে দেখেন? আপনার প্রথমে আপনি যেটা বললেন যে জঙ্গিদের ধর্ম হয় না, মানলাম আমি জঙ্গিদের ধর্ম হয় না, কিন্তু যে সঙ্গ মানে জঙ্গিরা মারা যায় তাদের কেন কবর দেওয়া হয় একটু বলতে পারেন? না তো জ্বালিয়ে দিলে পুড়িয়ে দিলে হয়ে যায় বা জলে ভাসিয়ে দিলে হয়ে যায়, মারা যাবার পর তাদের ধর্ম বেরোয়? এটা আমার প্রথম প্রশ্ন, সবার কাছে আমার প্রথম প্রশ্ন। জঙ্গিগুলো মারা যাবার পর বিশেষ পদ্ধতি আছে, যেটাকে বলা হয় নামাজে জানাজা। এই নামাজে জানাজা করে তাদের কবর দেওয়া হয় সারা পৃথিবীতে, ভারতবর্ষ কেন পৃথিবীতে। ফলে এইসব বোকা বোকা কথা, জঙ্গিদের ধর্ম হয় না, এইসব ওই লোক ভোলানো কথা অনেক হয়েছে, এখন মানুষ বুঝে গেছে। এবার দ্বিতীয় কথা, যে কোনো একটি বিশেষ কল যদি কেউ প্লেনে করে, কোনো জায়গায় শহরে করে, সেই কলটা দিয়ে লোকে ফাটে কেন? উত্তর আছে নেই। কোনো যদি প্লেনে বা কোনো জায়গায় যদি এই কলটা শোনে লোকে চারদিকে সন্ত্রস্ত হয়ে যায়, এই বুঝি কিছু একটা হলো। ওই জয় শ্রীরাম নাম দিলে তো কেউ মনে করে না যে ফাটবে, কাটারি নিয়ে দৌড়বে, তরোয়াল নিয়ে করবে, বন্দুক চালাবে, এরকম তো হয় না। একটা বিশেষ কলে কেন লোকে গাড়ি নিয়ে সাধারণ মানুষের উপর চড়িয়ে দেয়, প্লেন নিয়ে মানে বড় বড় বিল্ডিং গুলো ভাঙে, বোমা পেটে বেঁধে কেন এক বিশেষ কল নিয়ে? আসল কথা কি আছে, মানুষ বোকা ছিল, কিন্তু এতখানিও বোকা ভাবার কারণ নেই যে সব সময় হিন্দুদের দাগিয়ে দিতে হবে। যারা দাগানোর তারা কিন্তু দেগে রয়েছে, আমি বললেও দেগে রয়েছে, সাধারণ মানুষ এই কথা জানে। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন, মালেগাঁও বিষয়। মালেগাঁওয়ের ঘটনায় আপনাদের কারোর ধারণা আছে যে সময় সরকার মালেগাঁওয়ের এক্সপ্লোশনের যে 4 জনকে ধরেছিল তাদের কতদিনে ছেড়ে দেওয়া হয়েছিল? ঠিক 7 থেকে 11 দিনের মাথায় ছেড়ে দেওয়া হয়েছিল। তার কারণ কি?
যে অরিজিনাল যারা মালেগাঁও এক্সপ্লোশনের সঙ্গে যুক্ত আছে তারা একটা বিশেষ সম্প্রদায়, কিন্তু আমাকে সাজাতে হবে কি না এই মানে মালেগাঁও সেই সময়কাল, মানে ধরুন এটা 2008-এর গল্প, তো ওই সময় 2001 থেকেই সারা পৃথিবীময় লোকে দেখেছে কি করে একটা বিশেষ সম্প্রদায় তাদের সন্ত্রাসবাদী আন্দোলন চালাচ্ছে, এটা ভারতবর্ষের লোকেরা আর এটাও দেখেছে। কিন্তু 2008-এ একটা নতুন পরিকল্পনা হলো হিন্দুদের দাগিয়ে দিতে হবে, অর্থাৎ ব্যালেন্সিং ফ্যাক্টর, ব্যালেন্স করতে হবে। তো করতে গেলে কি হবে না, সাধারণ যারা অরিজিনালি দুর্বৃত্ত তাদের ছেড়ে দাও, তার বদলে কিছু নিরীহ লোককে ফাঁসিয়ে দাও, তার জন্য পরিকল্পনা করো। এই যে একজন মারা গেলেন না ওই যখন 2008-এর মুম্বাই এক্সপ্লোশন হয়, হেমন্ত কারকারে, তিনি তো এই যে এই যে পরমবীর সিং, তো এনারা যে পরিকল্পনা করেছেন সেটা সবাই জেনে গেছে। এখন একটা নতুন খবর এসছে যে যাকে একজন মুসলিম মানে এসটিএফ এর কার্যকর্তা, তাকে বিশেষভাবে বন্দুক টাকা এইসব দিয়ে পাঠানো হয়েছিল, যে আরএসএস প্রধান তখন প্রধান হয়েছিলেন যে আমাদের মোহন ভাগবতজি, ডক্টর মোহন ভাগবত, যে তাকে ফাঁসাও, তাকে তুলে নিয়ে এসো। তো এই সব বিষয়গুলো লোকে কিন্তু জানে, লোকে বোঝে। হয়তো একটা সময়ে লোকে হয়তো খানিকটা ভ্রান্ত একটা চিন্তা ভাবনার মধ্যে ঢুকে যায়, কিন্তু ব্যাপারটা একটা টাইমে সত্যটা বাইরে আসে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আপনাকে মানে যুক্ত করতে চাইছি, সেটা হলো এই যে আপনি যে বস্ত্র পরে রয়েছেন গেরুয়া রং, গেরুয়া রঙে কংগ্রেসের আপত্তি আমরা দেখেছি। এই মালেগাঁও ব্লাস্টের পর থেকে কংগ্রেস বারবার চেষ্টা করেছিল যে গেরুয়া বস্ত্রধারীদের মধ্যেও জঙ্গি হয়, হিন্দুদের মধ্যেও জঙ্গি হয়, সেটা প্রমাণ করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। এই রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়, তারও কোথাও গিয়ে গেরুয়া রঙে আপত্তি রয়েছে, তারও জয় শ্রীরাম স্লোগানে আপত্তি রয়েছে। গেরুয়া রঙকে কেন এত ভয় করছে রাজনীতি? না না, এটা আপনি যেটা বলছেন সেটা এখন দেখছেন। এই কংগ্রেস যখন স্থাপন করেন কে, অ্যালেন অ্যাক্টিভিয়ান হিউম, তিনি কি হিন্দু ছিলেন নাকি? তিনি তো খ্রিস্টান ছিলেন এবং তিনি ছিলেন ব্রিটিশ। এই যে স্বাধীনতা আন্দোলনের যাতে আন্দোলনটা বিপ্লবে পরিবর্তন না হয় তার জন্য সেফটি ভালভের কাজ করেছে এই কংগ্রেস। এই কংগ্রেসের তৈরির ইতিহাসটাকে আপনাকে জানতে হবে। যখন ভারত স্বাধীন হলো, স্বাধীন হচ্ছে, তো তখন কি বলা হচ্ছে যে মহাত্মা গান্ধী বললেন যে আমার দেহের ওপর দিয়ে দুটো দেশ তৈরি হবে। কোথায় তার যখন মানে অরিজিনালি এই প্রস্তাবটা এলো দুটো রাষ্ট্রে ভাগ হবে, তখন তিনি তো চুপ করে রইলেন, তিনি সমর্থন করলেন। এই সব গল্প কথা অনেক লোকে শুনেছে, অনেক যারা ইতিহাস পড়ে না, ইতিহাস বোঝে না, তাদের বলবো অন্তত ইতিহাসের পাতাগুলো একটু খুঁজে দেখুন। হ্যাঁ, মানে আপনার যখন হচ্ছে মানে সমস্ত রিফিউজিরা পাকিস্তান থেকে আসছে, হিন্দু রিফিউজিরা, তারা এখান থেকে যখন মুসলিমরা বেরিয়ে যাচ্ছে, তাদের যে মসজিদ, তাদের যে বাড়ি ঘরগুলো ফেলে যাচ্ছে, মানে শীতের রাত্রিরে বৃষ্টির মধ্যে হিন্দু রিফিউজিরা সেই সব মসজিদ, সেই সব মন্দিরে আশ্রয় নিয়েছে। যে মুহূর্তে গান্ধীজির কাছে এই খবরটা এলো যে কেন হিন্দুরা এই সমস্ত মসজিদে আপনি বৃষ্টির সময় যে কোনো মানুষই একটা ছায়ার তলায় থাকতে চায় শীতকালে, তখন উনি বলছেন যে ওদের লাথ মেরে বাইরে থেকে বার করে দাও, পুলিশ দিয়ে, প্যারামিলিটারি ফোর্স দিয়ে। হ্যাঁ, তাদের বাড়ি সেই সব মসজিদ থেকে বাইরে বার করে দেওয়া হলো, সেই সমস্ত বাড়ি থেকে বার করে দেওয়া হলো, তাদের কম্বল দেওয়া হলো না। হ্যাঁ, তাদের বললো খবরের কাগজ গায়ে জড়িয়ে থাকো। এই সব ইতিহাস মানুষ জানে। এর মানে যদি আমি কংগ্রেসের ইতিহাস খুলতে আরম্ভ করি না, তাহলে কলঙ্কজনক ইতিহাস বেরোবে। সেই ইতিহাস পুরোটা শুনলে না গা বমি করে হয়ে যাবে। আর আপনি যে কথাটা বলছেন না, এখানে যে ব্যবস্থাটা হচ্ছে, তৃণমূলের কি ডিএনএ কি, এই তো কংগ্রেসের ডিএনএ। ফলে তারা ইসলামিক ব্যবস্থাকে বেশি বেশি করে প্রচার করবে, হিন্দুদের উপর অত্যাচার করবে, এটাই ঘটনা। আজকে বাঙালি বলে কাদের বলা হচ্ছে, এই যে বাঙালি 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 নিয়ে চোখের জল পড়ছে, এই বাঙালি তো আসলে বাংলাদেশি। যারা গোসল, ফুফা, হ্যাঁ, খালা, হ্যাঁ, পানি, হ্যাঁ, সেহেরি, এই কথাগুলো বলে, তার এটা কি বাংলা সংস্কৃতি? আপনি কি বলেন যে দাদা জল দিন, না দাদা পানি দিন? ব্যাপারটা হচ্ছে উর্দুকে যখন দাড়ি ভিটে
শুধু তারা বাংলার শিক্ষক চেয়েছিল, তারা অঙ্কের শিক্ষক চেয়েছিল, তারা বিজ্ঞানের শিক্ষক চেয়েছিল, তার বদলে কি পাঠানো হলো? উর্দু শিক্ষক, যেখানে একটা ছেলেও নেই যারা উর্দু লেখে, উর্দু বলে। পুলিশ গুলি চালিয়ে এই ড্রাইভেটের দুটো ছেলেকে মারলো কেন, আর 5 জনকে ইনজিওর করলো কেন? ঘটনা হচ্ছে এরা শুধু রাজনৈতিক স্বার্থে এই বাংলার বিষয়টা হয়েছে। যখন সুন্দরবনের ওই সন্দেশখালিতে যখন অত্যাচারগুলো হচ্ছে, সেই সমস্ত মহিলা কি বাঙালি ছিল না? হাঁসখালিতে যে মেয়েটি, সে বাঙালি নয়? তার জন্য চোখের জল পড়ে না? তখন ছোট্ট ঘটনা, এই যে আরজি করে ঘটনাটা ঘটলো, সে কি বাঙালি নয়? সে কি হিন্দু নয়? এখানে একটা আপনাকে প্রশ্ন করতে চাইছি, সেটা হলো ব্যক্তিগতভাবে আপনি 2008-এর পর থেকে সাধ্বী প্রজ্ঞার সাথে যে ঘটনা ঘটেছে, তিনি বললেন যে 23 দিন ধরে তাকে অন্ধকার ঘরে রাখা হয়েছিল, তাকে সেরকম কিছু খেতে দেওয়া হয়েছিল না, 24 তার দিন। 24 দিন ধরে, তারপর চাবুক চালানো হয়েছিল, চাবুক না, পুলিশের যে পুলিশের বেল্ট বেল্ট চালানো হয়েছিল, এবং পুলিশরা তার গায়ে হাত দিয়েছিল। একটি মাত্র মহিলা পুলিশ ছিল, বাদ বাকি 11 জন পুরুষ পুলিশ। তাকে কন্টিনিউয়াসলি একজন মারছে, তারপর সে হাঁপিয়ে যাচ্ছে, তারপর আরেকজন মারছে। কারণ ঘটনাটার সঙ্গে আপনার ব্যক্তিগতভাবে যখন এইগুলো যখন শুনছিলেন, আপনার ব্যক্তিগতভাবে কি আমি মিট করেছি, আমি মিট করেছি। এবং যিনি ওখানে একজন মেজর ছিলেন, হ্যাঁ, যেরকম আমাদের একজন আর্মির কর্নেল ছিলেন, মানে লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজরও ছিলেন। আমি তার সঙ্গে ঘন্টা 4-5 আমি একদম ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ রয়েছেন। ওখানে তো একজন বাঙালিও ছিলেন, এই ঘটনায় একজন বাঙালি ছিলেন। কোথায় এখানকার লোকেদের চোখের জল পড়েনি তো? ফলে বিষয় হচ্ছে, বাঙালি হিন্দু দেখলে সব সময় ওইভাবে হয় না। বাস্তবতা সত্য কোনটা সেটা জানতে হয়। আপনি যে বস্ত্র পরেছেন, গেরুয়া বস্ত্র, কোথাও কি সেই গেরুয়া বস্ত্রকে টার্গেট করা হয়েছিল, এবং সেই গেরুয়া বস্ত্র পরার জন্য সাধ্বী প্রজ্ঞাকে তার উপরে এত কিছু অত্যাচার করা হয়েছিল? ব্যক্তিগতভাবে আপনার কিরকম অনুভূতি হয়েছে? ব্যাপারটা হচ্ছে, আপনি দেখুন একটা জিনিস, যখন এই ঘটনাটা ঘটে, মালেগাঁওয়ের ঘটনাটা ঘটে, তখন যিনি ছিলেন, মানে হোম মিনিস্টার ছিলেন, হ্যাঁ, সিন্ধে, সেই সিন্ধে একটা বলেছেন, একটা কনফারেন্সে, প্রেস কনফারেন্সে বলেছেন, না আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, হাইকমান্ডের দিক থেকে ইনস্ট্রাকশন এসেছিল, তাই আমি বলেছিলাম যে মানে হিন্দু সন্ত্রাসবাদ, হ্যাঁ, হিন্দু সন্ত্রাস, বৈদিক সন্ত্রাস বলে একটা জিনিস থাকে। এই যে হাইকমান্ড কে? আমার তো প্রশ্ন এইটা। মানে ম্যাডাম সোনিয়া গান্ধী, না কি মাইলো কিছু একটা, না আপনার রবার্ট বাত্রা, না রাহুল গান্ধী, হ্যাঁ, রাহুল বেঞ্চি, কে এই ইনস্ট্রাকশন গুলো কে দিয়েছে? বলতে হবে। তার কারণ একটা সময় মানুষ কিন্তু আর সত্য জানবে, আর সত্য জানার জন্য যদি অত্যাচার আরম্ভ হয় না, তাহলে যারা যারা এইগুলো ঘটনাগুলো ঘটিয়েছে, ব্যাপারটা হচ্ছে এদের কাছে কোনো সময় গৈরিক পতাকা, কারণ ভারতবর্ষের জাতীয় পতাকা তো গৈরিক হওয়ার কথা ছিল। মানে মোটামুটি কনস্টিটিউশনের সবাই সেই বিষয়ে স্বীকৃতি দিয়ে দিয়েছিল। কিছু সংখ্যক মানুষের আপত্তিতে আজকে ভারতবর্ষের তিরঙ্গা পতাকা গৃহীত হয়েছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যেটা মানে সংবিধান সভায় যা গৃহীত হবে, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের সসম্মানে আমরা এটাকে করি। এবং আপনারা যখন আমাকে টিভিতে ফ্রেম করেছিলেন, তখন ওই তিরঙ্গা পতাকার জন্যই আমি কাজ করেছি। আজকে ভারতীয় সেনাবাহিনী তার সমস্ত রক্তবিন্দু দেয় এই তিরঙ্গা পতাকার জন্য। বিষয়টা তিরঙ্গা বা গৈরিক বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে কোন মনোবৃত্তি নিয়ে কে কাজটা করছে। আপনার মধ্যে যদি খারাপ মনোবৃত্তি থাকে, আপনি যদি মনে করেন যে অপমানিত করব, হিন্দুদের অপমানিত করব, আপনার চাল চলন কোনো কিছু নিয়ে সমালোচনা করে অপমান করা যেতে পারে। বিষয়টা হচ্ছে, আপনাকে আমি দেখতে পারি না, আপনার চলন আমি ব্যাঁকা, ফলে গেরুয়া ড্রেস দেখলেই আর তাড়া করার ব্যাপার আছে। এটা একটু বোঝার চেষ্টা আছে, আপনারা একটু বুঝুন। সাধারণ মানুষও এটা বুঝে গেছে যে ষাঁড়কে লাল পতাকা আর এখানকার রাজনৈতিক দলকে এই গৈরিক বসন দেখলেই তারা করেন। আপনি কি মনে করেন কার্তিক মহারাজ একজন ধর্ষক, তাকে ফাঁসানোর যে চেষ্টাটা হচ্ছে, সেটা কি হচ্ছে?
বিষয় হচ্ছে যে গেরুয়াকে অপমান করতে হবে, তার কারণ যারা গেরুয়া পোশাক পরেন হিন্দু সমাজে তাদের একটা সম্মানের চোখে রাখা হয়, ফলে তাদের এই সম্মানের চোখ থেকে নামিয়ে আনতে হবে, হিউমিলিয়েট করতে হবে। মানে আর যাই হোক, যে যে হিন্দু সমাজের মধ্যে কোনো নেতা নেই, তোমরা আমরা যা করব সেটা তোমাদের সাধারণভাবে মেনে নিতে হবে, তা কিন্তু হবে না, প্রতিবাদ হবেই। যেমন স্বামী প্রণবানন্দ প্রতিবাদ করেছিলেন, যেমন স্বামী বিবেকানন্দ প্রতিবাদ করেছিলেন, তেমন প্রতিবাদ উঠে আসবে। যেটা আমি করি, আমার 5 পুরুষ বাদে 10 পুরুষ বাদেও তারা করবে। হিন্দুদের ওইভাবে ধ্বংস করা সম্ভব নয়। মোগলরা করতে পারেনি, ইংরেজরা করতে পারেনি, এনারা কি কি কোন ক্ষেতের মূলি কি করবেন? সাধ্বী প্রজ্ঞা এবং তার অন্যান্য যারা সহযোদ্ধা সহযোগী, তারা প্রত্যেকেই মহারাষ্ট্র কোর্ট থেকে নিঃশর্ত মুক্তি পেয়েছে এবং এতদিন পর পেয়েছে। যে ঘটনাটা ঘটেছিল মালেগাঁয়ের, যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল কংগ্রেস আমলে, কংগ্রেসও কিন্তু তার যথাযথ কোনো সাবুত, কোনো প্রমাণ কোর্টে দাখিল করতে পারেনি। আসল কথা, সেই সময় কংগ্রেস এটাই প্রতিপন্ন করতে চেয়েছিল যে গেরুয়া সন্ত্রাস, গেরুয়াধারীদের মধ্যে সন্ত্রাসবাদীরা লুকিয়ে আছে, গেরুয়াধারীরা জেহাদি, এবং এই একটা ন্যারেটিভ সেদিন তারা নিয়ে আসতে চেয়েছিল সমাজের বুকে। আসল কথা হচ্ছে, কংগ্রেসের যারা প্রাণ পুরুষ তারাই সবচেয়ে বড় সন্ত্রাসী। ওই রাহুল গান্ধী, ওই সোনিয়া গান্ধী, তারা যেভাবে হিন্দু ধর্মকে প্রতি মুহূর্তে ব্যবহার করে, নালে আমরা কোনোদিন দেখেছি যে কোনো ব্রাহ্মণ তার পোশাকের ওপর দিয়ে পইতে পড়ে? যার পিতৃ পরিচয় সুনির্দিষ্ট নয়, যার পিতা মুসলমান, তার বংশটা ব্রাহ্মণ হয়ে যায়, এ আমরা কোনোদিন দেখেছি? ফলে এসব অপ্রীতিকর কথা আমরা আর তুলতে চাই না, কিন্তু দেরিতে হলেও সত্য তার নিজের পথে চলেছে। আদালত যথাযথ রায় দিয়েছে এবং সর্বোপরি ভারতবর্ষের সবচেয়ে বড় যে আখাড়া, সন্ন্যাসী আখাড়া, জুনা আখাড়া, তার অন্যতম জ্যোতিষ্ক সাধ্বী প্রজ্ঞা নিঃশর্ত জামিনে মুক্ত হয়ে গেছে। জামিন না, একবার নিঃশর্ত মুক্তি তার মিলেছে। এটা তার পক্ষে যেমন গৌরবময়, তিনি গোটা সাধু সমাজের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। মিথ্যা কোনোদিন চাপা থাকে না, আর সত্যের রথকে কেউ রুখতে পারে না। স্যার, সাধ্বী প্রজ্ঞা তো গেরুয়াধারী এবং সেই সময় কংগ্রেস সরকার ছিল এবং তারা গ্রেপ্তারও করেছে, কিন্তু অকাট্য প্রমাণ না দেওয়াতে তাদেরকে মুক্তি দেওয়া হলো। এবং সাধ্বী প্রজ্ঞা বলছেন যে তাকে গ্রেপ্তার তদন্তের নামে ডেকে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে, পরবর্তীকালে যে অত্যাচার করা হয়েছে। এই যে পুরো এই কারণটা কি বলে মনে হয়, যে শুধুমাত্র এটাই কি প্রমাণ করা যে হিন্দুত্ববাদীর মধ্যে বা হিন্দুদের মধ্যেও জঙ্গি লুকিয়ে আছে? হিন্দুদের ভয় দেখানো, হিন্দুদের দমিয়ে রাখা, দাবিয়ে রাখা। কংগ্রেস সরকার তার দীর্ঘ শাসনে কি করেছে হিন্দুদের জন্য? হিন্দুদের কাছ থেকে সব অধিকার কেড়ে নিয়েছে, পদে পদে হিন্দুদেরকে তারা অত্যাচারিত করেছে, অপমানিত করেছে, পদদলিত করছে, আজও করে চলেছে। স্বভাবতই হিন্দু সন্ন্যাসী, হিন্দু সাধু সাধ্বী, এদেরকে যদি কলঙ্কিত করা যায়, অপমানিত করা যায়, আখাড়াগুলোকে যদি কলঙ্কিত করা যায়, অপমানিত করা যায়, তাহলে গোটা হিন্দু সমাজটা ভয় পেয়ে যাবে, তটস্থ হয়ে যাবে। এই একটা হীন মনোবৃত্তি থেকে সাধ্বী প্রজ্ঞাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এতদিন পর একবারে ঠিক ঠিক সুপ্রিম কোর্টের জুতো এবং আদালতের জুতো এসে পড়েছে তাদের গালে। স্বাধীনতার আগে থেকে ভারতবর্ষের যে আপনি যদি রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখেন, সেইখানে যতগুলি ধর্মীয় নাশকতা হয়েছে সেগুলি প্রত্যেকের সঙ্গে একটি নির্দিষ্ট সম্প্রদায় বা সে সম্প্রদায় ধর্মাবলম্বীরা যুক্ত রয়েছে। এবং সাম্প্রতিক সময়ে আপনি যদি বম্বের বিস্ফোরণ দেখেন বা গুজরাটের দাঙ্গা দেখেন বা বিভিন্ন জায়গাতে যেখানে একতরফা সাম্প্রদায়িক হামলা বা নাশকতা ঘটেছে বা জঙ্গি আক্রমণ হয়েছে, প্রতি মাসেই আমরা দেখি 2-3টে করে জঙ্গি আক্রমণ আমাদের উত্তর ভারতে হচ্ছে, প্রত্যেকটার সঙ্গে একটা নির্দিষ্ট সম্প্রদায়ে যুক্ত রয়েছে। এখন ব্যাপার হলো, যারা এই নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করে এত বছর ধরে আমাদের দেশে ক্ষমতায় রয়েছে, তাদের
মানুষের মধ্যে একটা ধারণাকে বদ্ধপরিকর করে দেওয়া যে এর পাল্টা হচ্ছে মানে এই গেরুয়া সন্ত্রাসবাদী। এবং দেখুন, সত্যি কথা বলতে হিন্দুরা কখনো জঙ্গি হয় না, হিন্দুরা কখনো সন্ত্রাসবাদী হয় না। কিন্তু ওই গেরুয়া কাপড় পরা কিছু লোককে যদি আপনি আম, আহ, জঙ্গি হিসেবে দেখিয়ে দিতে পারেন, তাহলে কি হলো, এই যে একটা মনোপলি নিয়ে রয়েছে তো এই সম্প্রদায়টা, সেই মনোপলির জায়গাটা চলে যাবে। তখন মানে পাবলিককে বলতে সুবিধা হবে, যখনই আপনি এদেরকে নিয়ে কিছু বলবেন, কেন ওরাও তো করেছে। এইটাই ছিল হচ্ছে এদের মনে একটা ইনহেরিটেড, এবং সেটা পুরোটা সাজানো তো। এবং সেটা তো আমরা দেখলাম যে প্রমাণিত হয়ে গেছে যে সাজানো। তখন আদালত থেকে যে এই যে মানে বিষয় এদের উপরে যে অ্যালিগেশনস গুলো ছিল, বা এত বছর ধরে 17 বছর ধরে একটা ট্রায়াল চললো, সাধ্বী প্রজ্ঞা ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন, সেই সময় তার যে কঠিন জীবন সংগ্রাম চলেছে, এবং স্টেট স্পন্সার্ডলি কংগ্রেস আমলে কিরকম ভাবে শুধুমাত্র একটি সম্প্রদায়কে দোষণ করার জন্য এবং গেরুয়া কাপড় পরে একজন হিন্দুকে কত সহজেই মেলাইন করে দেওয়া যায়, তার একটা দৃষ্টান্ত কিন্তু আমাদের এই কংগ্রেস গভর্নমেন্ট রেখে গেল। আপনি 2008 সালে মেলগাঁওতে যে ব্লাস্ট হয়েছিল, তারপর থেকে পত্র দেখেছি, টেলিভিশন চ্যানেল দেখেছি। তখনকার দিনে কংগ্রেস আমল, ফ্রন্ট পেজে বড় বড় করে লেখা ছিল গেরুয়া সন্ত্রাস। গেরুয়া সন্ত্রাস নিয়ে অনেক আলোচনা হয়েছে। ব্যক্তিগতভাবে আপনি যখন শুনেছিলেন, আপনি যে বস্ত্র ধরে রয়েছেন কিংবা যে ধর্মে আপনি মানে মানছেন, সেই ধর্মকে সরাসরিভাবে কোনো তদন্ত ছাড়াই যখন সন্ত্রাসবাদীর আখ্যা দিয়ে দেওয়া হয়েছিল, তখন আপনার কেমন লেগেছে? দেখুন, এই গেরুয়া সন্ত্রাস কথাটাই খুব মানে মিথ, এটা কোনো মানে লজিক্যাল কথা নয়। কারণ ব্যাপারটা হচ্ছে, এতটাই তো কুম্ভ মেলা হলো, কুম্ভ মেলায় এত 40 কোটি লোকের সমাগম হলো, এরকম এটা তো প্রথমবার নয়, অতীতেও বহুবার হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখি ছোট ছোট ইউনিটে গেরুয়াধারীরা যাচ্ছে, তারা একসাথে অ্যাসেম্বল করছে। আপনি বলুন তো, কোথাও একসাথে 20টা সাধু দেখতে পেলে মানুষ কি ভীত সন্ত্রস্ত হয়? গেরুয়া কাপড় পরা লোকেরা যুগে যুগে ইতিহাসে নিদর্শন আছে, বিভিন্ন দেব যখন বিশ্বজয়ে বেরিয়েছে, তারা সেখান থেকে রাজার তকমা, গুরুর তকমা নিয়ে ফিরেছে। আর যে যে সম্প্রদায়কে ঢাকার জন্য গেরুয়া কাপড় পরিধানকারীদেরকে গেরুয়া সন্ত্রাসী বলা হচ্ছে, তারা যখন যদি সেই তাদের ধর্মীয় লিবাজে বা বস্ত্রে 4জন লোক একত্রিত হয়, এখন আমেরিকায় তো আমি শুনেছি বিবস্ত্র করে চেক করে তাদেরকে। হ্যাঁ, তো সুতরাং এইটা কেবলমাত্রই একতরফা একটা মানে ন্যারোগেটিভকে সেটেল করার জন্য মানুষের মধ্যে এটা একটা মানে নক্কারজনক প্রয়াস হয়েছে কংগ্রেস আমলে। এবং তার সঙ্গে লিবারালসরাও রয়েছে, কমিউনিস্টরাও রয়েছে। আমরা জানি যে তারা যুগে যুগে এরা জানে যে এই যে সম্প্রদায়টা, এটা একটা রেজিমেন্টেড ফোর্স, তাই এদেরকে তোষণ করার জন্য হিন্দুদের গালি দাও বা হিন্দুদেরকে খারাপ করে দেখাও। আপনি দেখুন না, আপনি দেখুন এই আমাদের, সেটা কি এখনো পর্যন্ত চলে আসছে? এখন তো আরো বেশি করে হচ্ছে। এখন তো আপনি মুখ খুলতে পারবেন না। এখন সাধু সন্ন্যাসীরা তো কিছু বললে, ধরুন যদি স্রোতের বিপরীতে হাঁটে, সমাজে যা খুশি তাই খারাপ হয়ে যাক, সাধুরা বা গেরুয়াধারীরা কিছু বললেই তাদের জন্য মামলা রয়েছে। কার্তিক মহারাজের পরিণতি আমরা দেখতে পাচ্ছি। কার্তিক মহারাজের মতো একজন দীপ্ত কণ্ঠের লোক, যিনি মানে আপামর পশ্চিমবাংলাবাসীর জন্য চিৎকার করছেন, এবং সরকারের দেখতে পাচ্ছি মামলাটা কি হচ্ছে না হচ্ছে, আমরা এখন ব্যাপারটা বিচারাধীন, কিছু বলার নেই। কিন্তু সবাই আমরা বুঝতে পারছি, মানুষের মন থেকে তো কার্তিক মহারাজের এই অবদান মুছে দেওয়া যাবে না এই করে করে। কিন্তু ব্যাপার হচ্ছে, আমাদেরকেও ভাবতে হবে, যদি পুঙ্খানুপুঙ্খ বারংবার আমরা আক্রান্ত হতে থাকি, বারংবার আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়, বারংবার আমাদেরকে বিভিন্ন খারাপ ভাষায় সম্বোধন করে দাগিয়ে দেওয়া হয়, সেখানে আমরা কতটা করব? সাধারণ মানুষের জায়গা উচিত, সাধারণ মানুষের উচিত যে 500 টাকা 1000 টাকা ঘুষের বিনিময়ে যে রাজনৈতিক বা ধর্মীয় মনোভাবাপন্ন দলকে তারা টিকিয়ে রেখেছে, তাদেরকে উৎখাত করে দেওয়া। এই প্রসঙ্গে একটা প্রশ্ন সরাসরিভাবে আপনার সামনে রাখতে চাইছি। এই যে গেরুয়া পোশাককে আজ থেকে 17 বছর আগে সন্ত্রাসবাদীর আখ্যা দেওয়ার জন্য কংগ্রেস সরকার বিভিন্ন প্রচেষ্টা করেছে, সেই প্রচেষ্টা কি এখনো পর্যন্ত চলছে? আর এই যে গেরুয়া বস্ত্র পরে রয়েছেন, সেই গেরুয়া বস্ত্রতে আমরা দেখেছি কংগ্রেসদের আপত্তি রয়েছে, জয় শ্রীরাম স্লোগানে কংগ্রেসদের আপত্তি রয়েছে, সনাতন শব্দে রাজ্য সরকারের আপত্তি রয়েছে। এই যে রাজনৈতিক দলগুলি রয়েছে, তাদের এই গেরুয়া বস্ত্র কিংবা বিশেষ যে সনাতনী এই শব্দগুলি রয়েছে, তাতে আপত্তি থাকার কারণ কি? বিষয় হলো, এখন সনাতন শব্দের অর্থ যা অতীতেও ছিল, যা বর্তমানেও আছে, যা ভবিষ্যতেও থাকবে। এই যদি এখন 20 বছর 25 বছর আয়ুর একটি রাজনৈতিক দলের আপত্তি থাকে, তাহলে তো আর কিছু এসে যায় না। এখন মানে সমাজে অনেক কিছুই আছে যা আমাদের পছন্দ নয়। আমরা তো সমাজে চোর রাজনৈতিক দলদের পছন্দ করি না, তাদেরকে নিয়েই চলতে হচ্ছে। আমরা তো কয়লা চোর, গরু চোর রাজনৈতিক দল বা তাদের নেতাদেরকে পদে দেখতে চাই না, তাদেরকে নিয়ে চলতে হচ্ছে। তো এখন তাদের এই চাওয়া না চাওয়ায় কি এসে যায়? আর দেখুন,
ভারতবর্ষ সাধুদের দেশ, ভারতবর্ষ যোগীদের দেশ, ভারতবর্ষের রাজা সাধুরা তৈরি করে, ধর্মগুরুরা ঠিক করে দেন ভারতবর্ষকে সাধু শাসন করবে। আপনি ছত্রপতি শিবাজিকে দেখে নিন, আপনি চন্দ্রগুপ্ত মৌর্যকে দেখে নিন। তো এইটা ভারতবর্ষের পরম্পরা, এটা ইতিহাস। এখানে কংগ্রেসের মতো একটা দল যা এখন বর্তমানে মানে ভারতের রাজনীতিতে প্রাসঙ্গিকতা অনেকাংশে হারিয়ে ফেলেছে, তারা কি চাইলো না চাইলো তাতে কি এসে যায়। হ্যাঁ, তবে ন্যারোগেটিভ থাকে, গণতান্ত্রিক দেশ, সবাই সবার মত রাখার হ্যাঁ, অবশ্যই অবশ্যই খুশি হয়েছি এবং খুশি তো হবই। দেখুন এই আপনি দেখবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন এটা হিন্দুত্বের বছর। হিন্দুদের সঙ্গে মানে আজ থেকে 1000 বছর ধরে যে অত্যাচার, যে অন্যায়গুলো হয়েছে, সেই অন্যায়ের প্রত্যেকটার মানে সুফল বা তার যে বিনিময়ে আমাদের ন্যায় প্রতিষ্ঠা এটা হবে, সেটা আমরা রাম মন্দিরেও দেখলাম, সেটা মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডেও আমরা দেখলাম। और सत्य की जीत हुई है। मैंने कहा था सत्यमेव जयते, सत्य कभी पराजित नहीं होता और जो सत्य था वो मेरे साथ था और मेरी विजय हुई। मेरी विजय क्या, भगवा की विजय हुई, सनातन की विजय हुई, राष्ट्र की विजय हुई, विधर्मियों का नाश होगा और नाश हुआ है। पूरा केस सिर्फ कांग्रेस ने अपने षड्यंत्रों के कारण इसको बनाया है, पूरा केस बनाया है। और जब कोई चीज बनावटी होती है तो उसमें आधार नहीं होता और इसलिए इस केस का कोई आधार नहीं था। बहुत कुछ झेला, बहुत कुछ कष्ट सहा, बहुत कुछ किया, लेकिन देश के लिए जो भी कर सकते हैं करूंगी, किया है और आगे भी करती रहूंगी। लेकिन हम कभी भी देश को कोई आंच नहीं पहुंचने देंगे अपने जीवित रहते हुए। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।